বাংলাদেশ যদি 6 ঘন্টা সময় পেত অসংখ্য মানুষের জীবন বাঁচানো যেত। এই বিষয়ে আমরা সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের। বাদ দিয়ে আটকে রেখেছেন, যদি আটকে না রাখতেন তাহলে ফ্লাশ ফ্লাড হতো না কখনোই, কারণ পানিটা ধীরে ধীরে আস্তে আস্তে পানিটা সবসময় প্রবাহিত হতো। পানি আপনি আটকে রেখেছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশের প্রায় 11টি জেলা এখন পানির নিচে ডুবে আছে। ভারতীয় আগ্রাসন অনেকভাবেই নির্যাতিত বাংলার সকল মানুষ। এই যে বন্যা ভয়াবহতার রূপ ধারণ করছে, যা এখনো পর্যন্ত ভারত পানি ছাড়া বা গেট বন্ধ করার তো অপশন নেই, বরং তারা নানান অজুহাতে বাংলাদেশে আরও পানি ঢোকানোর চেষ্টা করছে। এটা মূল কি কারণ হতে পারে, আসুন সর্বশেষ আপডেট জানবো এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বাংলাদেশ যদি 6 ঘন্টা সময় পেত অসংখ্য মানুষের জীবন বাঁচানো যেত। এই বিষয়ে আমরা সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে একটা শক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারের। শুধুমাত্র ফেনী নদী নয়, এই মেঘনা অববাহিকায় যে মেঘনা রিভার সিস্টেম, এটার উজানের 26টি যে নদী আছে তার 12টিতেই ভারত বাদ দিয়েছে, এবং আজকে যখন বিপদ হয়েছে, পানি বেড়ে গেছে, তখন সবগুলো বাদ তারা ছেড়ে দিয়েছে। এইটা একটা মানুষ হত্যার মতো একটা অপরাধ আমরা মনে করি। এই বিষয়টাকে আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক ফোরামেও তোলা উচিত। এটা অবশ্যই আমাদের বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তাদের পক্ষ থেকে এটা করা দরকার। এই মুহূর্তে জনদাবি হচ্ছে মানুষকে বাঁচাতে হবে। এই যে সিস্টেমগুলো নদীগুলোকে ধ্বংস করেছে ভারত, এটার ব্যাপারেও ভারতের সাথে বোঝাপড়ার সময় এসেছে যে আমাদের নদীগুলোকে হত্যা করবে তারা, এবং বিপদের সময় এই মরা নদীতে তারা পানি ছেড়ে দিয়ে আমাদেরকে বিপন্ন করবে। রিভার কমিশন আছে, ভারতের সাথে নদী নিয়ে আমাদের বোঝাপড়া অবিলম্বে ক্লিয়ার হওয়া দরকার। যে আগের যে সরকারগুলো ছিল, বিশেষ করে আওয়ামী লীগ সরকার, তাদেরকে কোনো রকমের এই বাংলাদেশের পানির অধিকার, নদীর অধিকার আদায়ের জন্য কোনো ব্যবস্থা তারা গ্রহণ করেনি, এবং আমরা মনে করি এটা বন্ধুসুলভ আচরণ তারা করেননি। বন্ধু তো দূরের কথা, একটা মানবিক আচরণ যে রাষ্ট্রের কাছ থেকে পাওয়া উচিত ছিল, যে আপনারা জেনে বুঝে এই বাঁধটার পানি যে ছেড়ে দিচ্ছেন, মানুষ যে জীবন যাবে তাদের তো আত্মরক্ষার পর্যন্ত একটা সামান্য সুযোগ আপনারা দিতে পারতেন, নোটিশ দিতে পারতেন, বলতে পারতেন বাংলাদেশ গভর্নমেন্টকে যে আপনাদের কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, আপনাদের জনগণকে আপনারা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, আমরা কিন্তু বাঁধ ছেড়ে দিব। দুর্গত অঞ্চল ঘোষণা করে এখানে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, প্রত্যেককে এখানে নিয়োগ করা উচিত উদ্ধার অভিযানের জন্য। কারণ পরিস্থিতিটা যে পর্যায়ে গিয়েছে, ব্যক্তি পর্যায়ের বা বিভিন্ন দল বা গোষ্ঠী যে মানবিক ত্রাণ অভিযান চালাবে সেই পর্যায়ে পরিস্থিতিটা নেই। পরিস্থিতি অনেক বেশি গুরুতর। রাষ্ট্রীয়ভাবে এই মানুষগুলোকে রেস্কিউ করা না গেলে হাজার হাজার প্রাণহানির আশঙ্কা আমরা করছি। যে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র ভারতের, এই ফেনী নদীর উজানে ডাম্বুর নামে একটা জলাশয়ের যে বাঁধ, সেই বাঁধটা তারা যখন বৃষ্টিপাত হয়েছে, বাংলাদেশকে কোন রকম পূর্ব সতর্কীকরণ ছাড়া এই বাঁধের সবগুলো গেট তারা ওপেন করে দিয়েছে, যার ফলশ্রুতিতে রাতের আধারে যখন পানি ফ্লাশ ফ্লাড চলে আসে, মানুষ প্রাণ বাঁচানোর জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেনি। বন্ধু রাষ্ট্রের এই ধরনের অবন্ধু সুলভ এবং শত্রুতামূলক আচরণ, এটা অকল্পনীয় ব্যাপার। একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের নানান ধরনের সম্পর্কের টানাপোড়েন থাকতে পারে, কিন্তু ভারত সবসময় দাবি করে তারা আমাদের বন্ধু রাষ্ট্র। এইরকম একটি রাষ্ট্র, তারা জানে যে এটার কনসিকুয়েন্স কি হতে পারে। এইভাবে একটা বাঁধের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের প্রায় 20 লক্ষ মানুষকে, তাদের জীবনকে যে ঝুঁকির মুখে তারা ঠেলে দিল, বাংলাদেশ গভর্নমেন্টকে তারা কিছু জানালো না। এই জিনিসটা আমরা রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাই। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা এবং সিলেট বিভাগের কয়েকটি জেলা সহ বাংলাদেশ এই মুহূর্তে কালের সবচেয়ে ভয়াবহ একটা বন্যা এবং বন্যার সৃষ্ট যে সুনামির মতো যে ফ্লাশ ফ্লাড, সেটা শিকার হয়েছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই বন্যার ভিকটিমে পরিণত হয়েছে। অনেকেই ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, বাকি অন্তত 18 লক্ষ মানুষ পানিবন্দী হয়েছেন, যাদের অবস্থাটা এরকম যে প্রতি মিনিটে মিনিটে পানিটা বাড়ছে। তাদেরকে শুধু ত্রাণের ব্যাপার এখানে আর নাই, তাদেরকে অতি দ্রুত ইভাকুয়েট করে, রেস্কিউ করে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া দরকার। আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখছি 2 বছর 1 বছরের বাচ্চারা গলা সমান পানিতে যেভাবে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে জাতির দিকে, সেটাই জাতিকে মারাত্মকভাবে ভাবিত করেছে। আমি মনে করি সরকারের উচিত হচ্ছে এই মুহূর্তে বন্যা যে সমস্ত এলাকায় হয়েছে, ফেনী সহ চট্টগ্রাম অঞ্চল এবং সিলেট অঞ্চলের যে সমস্ত জেলায় এই ফ্লাশ ফ্লাড হয়েছে,
আল্লাহ তাআলা বাংলাদেশকে এই ভয়াবহ দুর্যোগের হাত থেকে বাঁচান এবং আমরা যাতে সুবিবেচনার পরিচয় দিতে পারি, সঠিক সময়ে তাদের উদ্ধারের ব্যবস্থা নিতে পারি, এই ব্যাপারে রাষ্ট্রকে সাবধান হওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবি পার্টির পক্ষ থেকে আমরা জাতিকে জানাতে চাই যে আমরা নানানভাবে এখানে যোগাযোগের চেষ্টা করছি। এই বন্যা সৃষ্টি হয়েছে দুটো কারণে, একটা অতিবৃষ্টি আর আরেকটি প্রধান যেটি কারণ হচ্ছে সারা বছর শুকনো মৌসুমে তারা পানিটাকে আটকে রাখে, ফলে ভাটি অঞ্চলের যে নদীগুলো আছে সেগুলো শুকিয়ে যাওয়ার কারণে স্বাভাবিক নদীর প্রবাহ বন্ধ হয়ে গেছে, যে কারণে বন্যার সময় যখন ফ্লাড হয় ওই নদীগুলো এত বিপুল পরিমাণের পানি প্রবাহ ধারণ করতে পারে না, যেটা উপচিয়ে গিয়ে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ভারতীয় এমন আগ্রাসন থেকে বাঁচাতে বাংলাদেশের সরকার এখন কি পদক্ষেপ গ্রহণ করছে, বা এখন যা বিশেষজ্ঞগুলো দেশের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা কি নতুন করে বাংলাদেশ গড়ার জন্য কিছু ভাবছেন? আসুন সে সম্পর্কে বিস্তারিত এই রিপোর্টে। পানির ক্ষেত্রে আমরা বাটিতে, তারাও জানে, ডাজন্ট মিন যখন ইচ্ছা তখন আপনি পানি ছাড়তে পারবেন, কারণ আপনার পানিতে অন্যজনের ক্ষতি হবে। প্রথম অপরাধ, আপনি এটা বাদ দিয়ে আটকে রেখেছেন। যদি আটকে না রাখতেন তাহলে ফ্লাশ ফ্লাড হতো না কখনোই, কারণ পানিটা ধীরে ধীরে আস্তে আস্তে পানিটা সবসময় প্রবাহিত হতো। পানি আপনি আটকে রেখেছেন, এখন আপনি কি করেছেন? কোনো ওয়ার্নিং ছাড়া বাংলাদেশকে, এটা চরম অমানবিক, মানবাধিকারের লঙ্ঘন, দেশদ্রোহী দেশের সাথে যুদ্ধ। শুধু F-16 ছাড়া এই যুদ্ধ হয় না, বিভিন্ন কারণে বিভিন্নভাবে একটা দেশ গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ হতে পারে। সেই যুদ্ধে ভারত সরাসরি ডিক্লেয়ার করেছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ, টু পানিশ দিস গভর্নমেন্ট। শেখ হাসিনার ছেলে বলেছেন, জয় বলেছেন যে ডক্টর ইউনূস কিভাবে শান্তিতে বাংলাদেশ পরিচালনা করে সেটা আমরা দেখে দিব। এই গোষ্ঠীটা 16 বছর বাংলাদেশটাকে জিম্মি করে রেখেছিল, ধ্বংস করেছে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আজকে এসে ভারতের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় বিপন্ন করে চলছে বাংলাদেশকে। বাট গুড নিউজ দিয়ে রাখি, বাংলাদেশের মানুষ যারা আছেন কষ্ট নেবেন না। দিস ইজ দ্য বিগিনিং অফ দ্য নিউ ডে, লেডিস এন্ড জেন্টলম্যান। নতুন দিনের সূচনা মাত্র, বন্যা শেষ নয়। এই বন্যা থেকেই নতুন বাংলাদেশ, নতুন সিস্টেম আপনার চালু হবে বাংলাদেশে, আমি কনফার্ম করে আপনাদেরকে বলে দিতে পারি। সুতরাং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা যেভাবে পারি আমরা সাহায্য করে যাচ্ছি প্রবাস থেকে, এবং আমাদের আপনার ইউনাইটেড বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। যেভাবে আছেন এই তরুণ প্রজন্ম প্রবাসীদের মাধ্যমে যাচ্ছেন, সহযোগিতা করেছেন। কোনো অবস্থাতেই ভারত পানি ছাড়তে পারে না এইভাবে 24, অন্তত পক্ষে 12 ঘন্টার নোটিশ যদি আমাদেরকে দিত, আমাদের বাংলাদেশের মানুষগুলাকে, গবাদি পশু সম্পদগুলাকে সরিয়ে নিয়ে দিতে পারতো। আমাদের আর্মি ইনঅ্যাক্টিভ ছিল, কিন্তু তারা সেটাও করে নাই, না করে ছেড়েছে। এটা যুদ্ধ, এটাকে আমি পানি যুদ্ধ বলেছি, ওয়াটার যুদ্ধ যেটা ঘোষণা করেছে ভারত। মনে রাখবেন, বাংলাদেশের অস্তিত্ব, সমৃদ্ধি এবং যে আপনার অগ্রগতি সম্পূর্ণ নির্ভর করে আপনি ভারতকে কিভাবে মোকাবেলা করবেন আগামীতে। মনে রাখবেন, বাংলাদেশের জন্য, বাংলাদেশের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর যে আপনার যে শক্তি আছে বা শত্রু আছে, তার নাম হচ্ছে ইন্ডিয়া। এদেরকে মোকাবেলা, আমি আবার বলছি, নট ইন্ডিয়ান পিপুল, ইন্ডিয়ান পলিসিস ওভার বাংলাদেশ অ্যাগ্রাসন। যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়াকে আমরা মোকাবেলা করতে না পারবো, বাংলাদেশ কোনোদিন শান্তিতে থাকতে পারবে না, গ্যারান্টি লিখে রাখেন আজকের এই দিনে। তাদের পলিসি হলো, বিডিআর লেফটেন্যান্ট কর্নেল বলছিলেন যে বাংলাদেশে ডিস্টেবিলাইজ বাংলাদেশ এন্ড কন্ট্রোল বাংলাদেশ এন্ড রুল বাংলাদেশ, দিস ইজ দেয়ার পলিসি। এবং ডিভাইড এন্ড রুল, এটা তারা করেছে, রাজনীতিটাকে ধ্বংস করেছে। আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংসের মাধ্যমে, বিভাজন তৈরির মাধ্যমে তারা তাদের এই আপনার আগ্রাসন বা তাদের যে ইম্পেরিয়ালিস্ট অ্যাটিটিউড তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। বা থ্যাঙ্কস গড, আমাদের একটা নতুন প্রজন্ম, যে প্রজন্মটাকে ধ্বংস করার চেষ্টা করেছে দীপিমণির মতো কুলাঙ্গার এবং বিচকে দিয়ে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে। বাট শি ফেইলড ব্যাডলি, নাও শি ইজ ইন প্রিজন। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বলেছিলাম যে আজকে এই বাঁধ নির্মাণ, আপনারা জানেন যে ভারতের বাঁধ নির্মাণই হলো বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি। এখন এটার থেকে মুক্তির উপায় কি? যদি আমরা পানি যুদ্ধে জয়লাভ করতে পারি ভারতের সাথে, বাংলাদেশকে দমিয়ে রাখার ক্ষমতা বা ডিস্টার্ব করার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নাই, কোনো শক্তির নাই। কিন্তু এরা ডিস্টার্ব আমাদেরকে করবেই, এদের কাছ থেকে মুক্ত হতেই হবে, তার কোনো বিকল্প নেই। আমি একটা প্রস্তাব নিয়ে আসছি কিভাবে এখান থেকে মুক্ত হতে পারি। এই সরকার 16 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিল, বাংলাদেশের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট কোনোদিন একটা জায়গাতে হাত দেয় নাই। প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে আপনার লুটপাটের প্রজেক্টগুলো দিয়ে লুটপাট করার চেষ্টা করেছে, উন্নয়নের গণতন্ত্র দেখানোর চেষ্টা করেছে তারা। প্রত্যেকটা জায়গায় সেগুলো ফেল করেছে, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আজকে দেখেন, ভারতের ফারাক্কাবাদ থেকে শুরু করে আমাদের অনেক নেতা গুম হয়েছেন। শুধুমাত্র বিএনপির সিলেটের সন্তান, কৃতি সন্তান ইলিয়াস আলী কেন গুম হয়েছিলেন? উনি এই গুমের মূল কারণটাই ছিল
শুধুমাত্র উনি এই ফারাক্কা এবং তিস্তা নিয়ে কথা বলেছিলেন। সুতরাং এই আগ্রাসনকে রুখে দিতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে। আমি বিশ্বাস করি রাজনীতিবিদরা ফেল করেছেন, বাট নতুন প্রজন্ম এবং আমরা প্রবাসী যারা আছি, ইনশাল্লাহ উই আর গোয়িং টু উইন ওভার দেম। এবং আজকে আমি গণ অধিকার পরিষদ থেকে শুরু করে যারা ভারতীয় হাইকমিশন এই প্রথম ঘেরাও করেছিলেন, গিয়েছিলেন সেখানে, ধন্যবাদ দেই। এটা বড় প্রয়োজন, এর চেয়ে বিকল্প নাই। মনে রাখবেন, শুধু F-16 দিয়ে গুলি করলে, বম দিলেই আপনার সাথে যুদ্ধ নয়, বিভিন্ন ধরনের যুদ্ধ আছে। বাঁধ নির্মাণ করেছে সরকার, কিছুই করে নাই। আমি আসছি এখন বলতে চাই কিভাবে আমরা এখান থেকে মুক্তি পেতে পারি। সরকারে অনেক অভিজ্ঞ লোক আছেন, কিন্তু মনে রাখবেন তরুণরাই পরিবর্তন করেছে। আমাদের মতো প্রবাসীরা, আপনাদের মতো প্রবাসীরা, নতুন নেতৃত্ব যারা বারবার দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সব ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।